আমার এই ড্রেস আজকে কেন জানো, মা গত হয়েছে আজকে 4 দিন হয়ে গেল। এখানে তো কিছু ভিডিও দিতে পারিনি, মন মেজাজও ভালো ছিল না, আমি ভিডিও করিনি। কিন্তু আবার পোস্ট না দিলে ইউটিউবে একটা ফ্যামিলি, তো যাই হোক আমার মা আর আমাদের মধ্যে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছে, গত হয়েছে মানে আজকে এই 4 দিন হচ্ছে আমার মা আর আমাদের মাঝে নেই, পরলোক গমন করেছেন। আজকে কি বার? ও শুক্রবার, আজকে শুক্রবার। রবিবার দিন আমরা বারাসাত গিয়েছিলাম, রবিবারের দিন বাড়িতে কেউ ছিলাম না। এবারে রবিবারের দিন রাত্রেবেলা বাড়ি এসে আমি আর বাবা 8টার সময় গিয়েছিলাম রবীন্দ্র ভবন। আমার একটা সেমিনার ক্লাস ছিল, ভিডিও করেছিলাম, তো সে ভিডিও আর পোস্ট করিনি, আর করবো না। তো রবীন্দ্র ভবন গিয়েছিলাম, মা সকালবেলা উঠে রান্না বান্না করে দেওয়া, সব কিছু গুছিয়ে আমি বাবা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। সুস্থ মানুষ, পুরো সুস্থ মানুষ। এবার তারপরে হচ্ছে বাড়ি এসে যখন দেখি আমার মা, যখন আমি পড়তে যাই কিংবা যে কোনো জায়গায় যাই, একটা জায়গায় ভিডিওতে দেখিয়েছিলাম, দেখবে তোমরা ভিডিওটা দেখলে, ওই জায়গাটায় বসে থাকতো। দেখ এবারে সন্ধ্যাবেলা বাড়ি, সন্ধ্যা না তখন 8টা বেজে গেছে, বাড়ি এসেছি আমরা। বাড়ি এসে আমার তো ওটা পুরো অভ্যাস, যেখানে থেকেই বাড়ি না আসি না কেন আমার মা মা করে, আমি সেই রাস্তার থেকে হাঁটতে হাঁটতে আসি, ও মা বাড়ি চলে এসছে আমি। তো হচ্ছে এবার আমি বাড়ি এসে ডাকছি, ও মা কোথায় গেলে, দেখি ওই কাকিমাদের বাড়ি, পাশের বাড়ি। কাকিমা বাড়ি তো আমরা কেউ নেই, 3 জন মানুষ, আমি আর বাবা বারাসাতে গিয়েছিলাম। মা আসতে লেট হচ্ছে বলে মা ওখানে বসে কাকিমাদের বাড়িতে বসে গল্প করছে। বাড়ি এলাম, মামা করতে করতে আমি সাইকেলে করে এখানে এসে মামা করে চেল্লাচ্ছি, ও মা আই জানি মা ঘরের ভিতরে। তা দেখি কি যে কাকিমাদের বাড়ি থেকে গল্প টল্প করে বেড়াচ্ছে। আচ্ছা, সে গেল। এবার তারপরে রাত্রেবেলা মা খেতে দিল। আচ্ছা ও মা তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও, আমি সারাদিন ভাত টাত কিছু খাইনি। সেই প্রোটিন শেক খেয়েছিলাম, ওই ম্যাঙ্গো শেক আর কি, ওই খেয়েছিলাম। তো ওই আচ্ছা ও মামা না খুব খিদে পেয়েছে, তুমি আবার তাড়াতাড়ি খেতে দাও। মা রামায়ণ দেখে 8:30টার সময়, এই 8:30 বলছি 9:30টার সময় শেষ হয়, খেতে দিয়েছে। এইবারে মা প্রথমে খেয়ে চলে এসছে, এসে শুয়ে পড়েছে। তারপরে আমি খেয়ে এই ঘরে এসেছি, দেখি একটা পাকা চলছে। আর সেদিন খুব গরমও লাগছিল, আর আমার না একটু গরম যেন বেশি লাগে। আচ্ছা ও মা, আমি রান্নাঘর থেকে খেয়ে এসেছি, ও মা হচ্ছে টেবিল পাকাটা এই স্ট্যান্ড ফ্যানটা ছাড়বো, এটা বন্ধ তো। মা বলছে হ্যাঁ, তা ছাড়। এবারে আমি হচ্ছে স্ট্যান্ড ফ্যান চালিয়ে এসে আমি টয়লেটে গিয়েছি। এসছি ওষুধ খেতে খেতে না আমার সে আর একটা উপরে যে সিলিং ফ্যানটা চলছে সেটা আমি আর বন্ধ করতে ভুলে গিয়েছি, আমি শুয়ে পড়েছি। মা বলছে ঠিক আছে শুয়ে পড়েছিস, এখন তো তোর বাবা তো এখনো খাচ্ছে, বাবা এসে বন্ধ করে দেবে। বলছে বাবা এসে বন্ধ করে দেবে এখন। এইবারে আমি ওষুধ ঠিক আছে। এবারে মা হঠাৎ দেখি বলছে কি এর সঙ্গে না, তারপরে বলছে পাখা বন্ধ কর। এই যে এই পাখা বন্ধ কর এই কথাটা বললো না, তার আগে পর্যন্ত কিন্তু যে কটা কথা বলেছে যে বাবা হচ্ছে বন্ধ করে দেবে এখনই পাখা, তুই শুয়ে পড়েছিস থাক। তো সে কথা মানে সেক্ষেত্রে আর কি ওই পর্যন্ত কথা মায়ের পুরো ঠিকই ছিল। তারপরে যখন বলেছে পাখা বন্ধ কর, কথাটা না কিরকম একটা সেই মানে কেমন একটা শুনতে লাগলো। আর যে কি হলো, আমি ফোন দেখছিলাম, কি হলো
মা তো এক্ষুনি তো ঘুমাবে না, এই মাত্র ঠিকঠাক কথা বললো। হ্যাঁ বলছি কোনো কিছু কি হলো, মায়ের কি শরীর খারাপ লাগছে নাকি, এই ভাবতে সঙ্গে সঙ্গে আচ্ছা ও মা কি বলছো তুমি আরেকবার বলো কি হয়েছে। মা বলছে পাখা বন্ধ করে, এই যে কথাটা বললো, এই কথাটা দেখলাম পুরো জড়িয়ে যাওয়া মতন হচ্ছে, সেই পাখা বন্ধ কষে এরকম কেমন একটা করে বলছে। সঙ্গে সঙ্গে বুঝলাম মায়ের মনে হয় কিছু একটা হচ্ছে ভিতরে। বাবা খাচ্ছিল আর আমি ওইভাবে ওই মানুষ চাগিয়ে তোরে, তখন যখন মারে যখন এরকম ভাবে ধরে রাখছি দেখি না আমার মায়ের গায়ে আর করে শক্তি রে আস্তে আস্তে পুরো দেহ ছেড়ে দিয়েছে। তো এই গেল। আচ্ছা সঙ্গে সঙ্গে বাবা গেছি, বাবা তুমি শিগগিরি এসো। আর বাবা খেতে খেতে খাবার ফেলে দিয়ে ওইভাবে তুমি আগে জল নিয়ে এসো, খাওয়ার কলসিতে হাফ কলসি মতন জল ছিল, ওই জল নিয়ে এসেছে বাবা। এনে অনবরত ওই বিছানায় বসিয়ে অনবরত মানুষ জল ঢেলে যাচ্ছি, বাবা কলেতে জল অনবরত জল ঢেলে যাচ্ছি। আর মা কি বলছে জানো, মা বলছে মানে কথা জড়িয়ে যাচ্ছে, তাও বলছে বলছি আমার গায়ে জল ঢেলছিস কেন, আর কি হয়েছে, কিছু হয়নি। বলছে যে হচ্ছে আমার গায়ে জল ঢেলছিস কেন, আমার কিছু, বলছে তোরা এরকম করছিস কেন, আচ্ছা আমার কিচ্ছু না। আচ্ছা তোমার কি হচ্ছে তুমি বলো, আমার কি হচ্ছে, কথা বলতে পারছি না, জড়িয়ে যাচ্ছে কথা। বলছে কই কিচ্ছু হচ্ছে না তো, আমি তো ঘুমোবো তো, বলছে আমি বাথরুমে যাবো। বলছে আমার এরকম গায়ে তো জল দিয়ে ভেজাচ্ছিস কেন, বলছে দেখ দিনি শাড়ি দেখাচ্ছে, ব্লাউজ দেখাচ্ছে, বলছে দেখ তো, বলছে সব ভিজে যাচ্ছে, এরকম করছিস কেন, আমার ঘুমাতে দে না, এরকম করছিস কেন তোরা। আমি বলছি ও মা কিচ্ছু না, তোমার কিছু হয়নি। আর আমার মা যে কোনো জিনিসে তো হসপিটাল খুব ভয় পেত, আর মা বলবে হসপিটালে যেন মানে কখনো নিয়ে যাবি না তোরা, হসপিটালে আমার যেতে ভয় লাগে। তারপরে ওই জন্য আমি হসপিটালের নাম কই না, ও মা আমি ডাক্তারের কাছে যাচ্ছি। আমরা মা বলছে আমার কিচ্ছু হয়নি, তোরা এরকম করতেছিস কেন, ছেড়ে দে আমার কিচ্ছু হয়নি, আমার একটা শুতে দে, আমি বাথরুমে যাবো, বাথরুমের এসে আমি শোবো। এবার তারপরে আচ্ছা হ্যাঁ তুমি শোবে, দাঁড়াও একটুখানি দাঁড়াও, তোমার এই মাথাটা একটু অসুবিধা হচ্ছে না, ওই জন্য মাথায় জল দিচ্ছি। তখন বুঝি তো কথা বলছে, সেই জড়ানো শুনে তোর এরকম করছিস কেন, এটা ওটা। তখনও পর্যন্ত সেন্স ছিল, গা হাত পা পুরো ছেড়ে দিয়েছে। এবার হসপিটালে নিয়ে যাবো, সঙ্গে সঙ্গে ওদের যে টোটো দাদা সবসময় নিয়ে যায়, তাকে ফোন আছে, দাদা তুমি তাড়াতাড়ি এসো। তখন 11:15 বাজে। এবার ওই দাদা যথারীতি হচ্ছে টোটো চালায়, এই টোটো বলছে আমি চার্জে দিয়েছি, এইভাবে যদি ব্যাটারি নিয়ে যাও টোটো বাস্ট করবে। আচ্ছা দাদা তুমি তাড়াতাড়ি এসো, আর কিছু নাহলে করার থাকবে না। বলছে ঠিক আছে তোরা তাড়াতাড়ি রেডি হয়ে বসে, কেন কার কি হয়েছে, আছে মার এই অবস্থায়, তুমি তাড়াতাড়ি এসো। সঙ্গে সঙ্গে ওই যা যা লাগে মোটামুটি জল মার, শাড়িটা যে পাল্টিয়ে নাইটি পরাবো এরকম ভাবে ধরে আছি, সে ক্ষমতাও মার নেই যে মা একটু সাপোর্ট দিয়ে দাঁড়াবে। কত ভারী মানুষ আমি পারি বলো তোমরা, ওইভাবে এরকম করে পাজা করে ধরে আছে। তারপরে আছি বাবা তুমি ধরো, মার শাড়ি টাড়ি পাল্টে নাইটে পরিয়ে দিলাম, দিয়ে ওইভাবে নিয়ে গেছি। যেতে যেতে সে আবার তাদের এই হসপিটাল টাকিতে নিয়ে গেলাম। তো টাকিতে নিয়ে যাওয়ার পরে ও বলছে ওখানে না, অ্যাকচুয়ালি ওখানে আমাদের টাকিতে কিচ্ছু নেই, ও না আসে বৃষ্টি এলো, টাকিতে কিচ্ছু নেই, সেই শুধু ওই মানে ডায়রিয়া এটা ওটা ওই সব। কিন্তু রেফারটা লিখে দিলে তো খুব তাড়াতাড়ি যে কোনো হসপিটালে আর কি ভর্তি নিয়ে নেয়, ওই জন্যই অ্যাকচুয়ালি গিয়েছিলাম। ও বাবাকে ফোন করছে দেখো। তারপরে তো সেই হসপিটালে নিয়ে গেলাম, গিয়ে টাকির থেকে রেফার লিখে দিল, দিয়ে নিয়ে গেলাম বদতলায়। ওখানে জামাইবাবু রাস্তায় আসলো, জামাইবাবু গাড়ি টাড়ি সব পাঠিয়ে দেওয়া জামাইবাবু করেছিল, টোটোয় করে নিয়ে গেছিলাম, টোটোয় চার্জ নেই, আর নিয়ে যেতে এখান থেকে বসে আর টোটোয় যেতে আমার আধা ঘন্টা লেগে যাবে, আমাদের হাতে আধা ঘন্টার সময়টুকু ছিল না। জামাইবাবুরে ফোন করলাম, সঙ্গে সঙ্গে জামাইবাবু গাড়ি পাঠিয়ে দিল,
গাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে গাড়িতে করে নিয়ে গেলাম। জামাইবাবু কিছু দূর এসে ওখান থেকে গাড়িতে করে জামাইবাবু উঠে গেল। জামাইবাবু উঠে গেল, সেই ওই মানে মা তো পুরো দেহ, সেই পুরো শরীর ছেড়ে দেওয়ার মতন অবস্থা, গাড়ি আর কিছু রাখতে পারছে না। যাচ্ছে টাকি থেকে নামিয়েছি, গাড়িতে তুললো, তার আগে বমি করলো। জামা কাপড়ে ও সে ঠিক আছে, সে কথাবার্তা, নিজের জামা কাপড় সঙ্গে আমারও ভিজেছে, ও সে বার্তা। ওইভাবে পাঁজা করে কোলে করে নিয়ে ড্রাইভার দাদা গাড়িতে তুললো। বাবা ওই দিক থেকে উঠলো, আমি থেকে উঠলাম, দুজনে মিলে শুধু এরকম ভাবে ধরে আছি যাতে মাছটা শুয়ে না পড়ে। হাতায় টাতায় জল দিয়ে ওইভাবে জামাইবাবু উঠলো, উঠে নিয়ে গেলাম আমরা বসিরহাটে ওই হসপিটালে। এবার তারপরে সঙ্গে সঙ্গে ওরা অ্যাডমিট করে নিল। সেই গাড়ি থেকে নামানো, হসপিটালে বেডে দেওয়া, জামাইবাবু পুরো কোলে করে একদম এরকম করে কোলে করে নিয়ে, আরো আমরা সব ধরেছিলাম সাপোর্ট দিয়ে। ড্রাইভার দাদা সে ওই রকম ধরেছে, বাবা একদিকে, জামাইবাবু একদিকে, ড্রাইভার দাদা একদিকে, আমি একদিকে, মাথা এরকম ঝুঁকে যাচ্ছে। এরকম ভাবে সবাই যে যার মতো ধরে নিয়ে ট্রলিতে তোলা হলো, বেডে দেওয়া হলো। ট্রলিতে করে যেই বেড পর্যন্ত নিয়ে গেলাম ফিমেল ওয়ার্ডে, তা বলছে সিটি স্ক্যান লিখেছে ডাক্তারবাবু, ওটা নিচে থেকে করিয়ে নিয়ে আসুন, একটা ইঞ্জেকশন দিল। সিটি স্ক্যান করাতে আবার সেই নিচে ওইভাবে নিয়ে যাওয়া হলো, ওখানে কিছুক্ষণ ওদের যা প্রসিডিওর করলো, তারপরে আবার ওই নামানো, এরকম করে কোলে করে আমরা সবাই মিলে চারিদিক দিয়ে যেভাবে পাচ্ছে ধরে শুধু সিটি স্ক্যানের ওই মেশিনে তুললাম। আবার নিয়ে আসা হলো সিটি স্ক্যান। পরে সিটি স্ক্যানটা যখন করলো, বললো ব্রেন স্ট্রোক ধরা পড়লো। হঠাৎ সুস্থ মানুষ, বলছে কি সিটি স্ক্যান ধরা পড়লো ব্রেন স্ট্রোক। এবার তারপরে তখন বেড়ে দিল, আর একজন এলাও, আমি ছিলাম মায়ের কাছে, দিনের বেলা বলো রাত্রিবেলা বলো সবসময় থাকতাম। এবার তারপরে কি হয় জামাইবাবুরা চলে এসে, তখন 3টে বাজে। তখন আমার না জানে আমার বড়দি, না জানে আমার মেজদি, না জানে মেজদি শ্বশুর বাড়ির কেউ, না মামা মামি কেউ, মানে কেউই জানে না। রাত তখন 3টে বাজে। অত রাত্রেবেলা ফোন করে কাকে কি বলবো? আমার মেজদি আছে তখন, দাদাভাই শিলিগুড়ি থাকে বাইরে, বড়দি তখন ঘুমাচ্ছে। হঠাৎ করে যদি এই শোনে, তা ওখানেই ওদের নিয়ে ছুটতে হবে হসপিটাল। কারোর কিচ্ছু জানাইনি, আমি, বাবা, জামাইবাবু আর ওই ড্রাইভার দাদা, আমরা এই কজন গিয়ে সব ঠিকঠাক করলাম। ওখানে করে পরীক্ষা টরীক্ষাগুলো হলো। ওরা ফার্স্ট দিন একটা ইঞ্জেকশন দিয়েছিল ওই রাত্রিবেলা। ওই তারপরে যখন ডাক্তার আসলো, তার মধ্যে মায়ের এই বাম সাইডটা পুরো প্যারালাইসিস হয়ে গেছিল, কোনো সার নেই, শুধু ওই মানে খিচুনি মতো আছে। এই হাতটা ডান হাতে এরকম খিচিয়ে নিয়ে চলে আসছে, খিচুনি হচ্ছে, পাটাও এরকম সরিয়ে নিয়ে আসছে। এই হাত পা আর মোটে কিছু হয় না, বাম হাত পা। তারপরে বেডে দেওয়া হলো। শ্বাসকষ্টটা হয়নি, স্যাচুরেশন মানে অক্সিজেন মাত্রা সব ঠিকঠাক ছিল। গিয়ে দেখলাম স্লাইন দিল না, হয়তো ডাক্তারবাবু কিছু বুঝেছে, হয়তো স্লাইন দিলে সমস্যা হবে। ডাক্তার যখন সকালে আসলো, রাত্রেবেলা একবার এসেছিল, কিন্তু অত কিছু ক্লিয়ার করে বলেনি, বললো রিপোর্টস আসুক। আর তারপরে যখন সকালে যখন ডাক্তার এলো, পুরো ক্লিয়ার হলো ব্রেন স্ট্রোক। বলছে 72 ঘন্টা না গেলে বলছে এরকমই থাকবে, আমাদের কিছু করার নেই। বলছে স্ট্রোক পেশেন্টের 72 ঘন্টা থাকলে, তবে ব্লাডের রিপোর্টস, তারপরে সিটি স্ক্যানের রিপোর্টস, ওগুলো দেখে না ডাক্তারবাবু বলছে এরম তো হওয়ার কথা ছিল না। বলছে এরকম তো হঠাৎ করে বলছে এরকম সব রিপোর্ট পত্র ঠিক না, কোনো সমস্যা যে তার থেকে হতে পারে। বলছে মায়ের কি হাই প্রেশার ছিল? সত্যি বলতে আমার মা এখনো পর্যন্ত কখনো হাই প্রেশারের জন্য কখনো ওষুধ খায়নি, মায়ের প্রেশার একটু কমই থাকতো বড়। আমি বললাম ডাক্তারবাবুকে, এই হয়েছিল স্যার, আমরা তারপরে এই করেছি।
তো স্যার বলছে বলছে এখন হয়ে গেছে যখন, বলছে আর কিছু করার নেই, বলছে এখন ওষুধ ছাড়া, বলছে হওয়ার আগে আছি। স্যার বুঝবো কি করে স্যার, আমরা তো অত বুঝি না। এবারে বলছে যে হচ্ছে, বলছে যা হয়েছে বলছে বোঝারও কথা না, বলছে এটা হয়তো আমি ভালো মানুষ, এটা হয়তো কালকে আমারও হতে পারে, এটা বুঝবে কি করে, বা এটা তো ইন্টারনাল জিনিস, সে কি হবে হঠাৎ করে। তারপর বলছে হয়ে গেছে, এখন অ্যান্টিবায়োটিক ওষুধপত্র সব চলতো। তারপরে পরের দিন সকালে দিদিদের ফোন করে আছে, দিদি এই এই ব্যাপার। বড়দিকে বললাম, মেজদিকে বললাম, মামার বাড়িটারি সব মোটামুটি যেখানে যা ছিল জানিয়েছি, মাসিরা যে এই ব্যাপার। মেজদি বলছে আমি এক্ষুনি বাড়ি আসার ব্যবস্থা করছি। এক্ষুনি বলে তার এক্ষুনি হয় না, শিলিগুড়ি থেকে এখানে আসবে, টিকিটের তো ব্যাপার আছে, টিকিট পাচ্ছে না। তাও সেই দিদি যায় তাই করে, মানে দিদি না সরি জামাইবাবু মানে জব সূত্রে যে যোগাযোগ করে এদিক থেকে ওদিক থেকে করে যাই হোক, টিকিটটা ওই দিন আর হয়নি, তার পরের দিন হয়েছে। এবারে দিদি বলছে মানে তুমি একদম চিন্তা করো না, বলছে আমরা সবাই আছি। এবার বড়দি গেল, আবার দুপুরের খাওয়া দাওয়া দিয়ে সব কিছু মায়ের কাছে থাকা, খাবার নিয়ে যেত। ছেলের আবার সামনেই পরীক্ষা, আমি আজকে ভিডিওটা করছি শুক্রবারে, দিদির ছেলের সামনে সোমবার, আর মনে 3 দিন আছে পরীক্ষা। দিদি ওইভাবে সেই বাবান স্কুলে যাই, ওই দিদি অন্য কারো দিয়ে পাঠালো স্কুলে, আর দিদি বেরিয়ে, দিদি আর বাবা চলে গেল। দিদি এসেছিল খাবার দাবার নিয়ে, আমার সব কিছু এসেছে, এসে মা মা করে ডাকছে, বলছে ও মা তুমি দেখো আমি এসেছি তো। তখন মায়ের অবস্থা এমন ছিল, মানে কথা আগে তাও তো ভুল বকছিল, তখন আর কিছু বলতে পারছে না। এই মুখের এই দাঁতের এখানে ধরে এরম করে 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 যদি নাড়ায়, এরম করে করে ঝাঁকুনি দিই, তখন মা একটু আধটু হ্যাঁ 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 এরম করবে। ও মা কানের কাছে গিয়ে জোরে বলছি, ও মা বর দিয়ে এসেছে তোমার বড় মেয়ে, তুমি দেখো চোখ খুলতে পারেনি, মানে শুনতে পাচ্ছে। তা দিদি তো মায়ের থেকে রীতিমতো কেঁদে ফেলেছে। দিদি বলছে ছোট মেয়ে ভালোই তো ছিল, কিসের থেকে কি হয়ে গেল, ভালো মানুষ। দিদি রাত্রিবেলা খেয়ে শুয়েছে, তারপরে এই কাণ্ড আছে। রাত্রিবেলা তোর বলিনি, যাইবো এসেছিল, সব এসে ঠিকঠাক করে আমরা মাই পর্যন্ত। ডাক্তার কি বলছে সব বললাম। আমার মামার ছেলে এলো, আমার মামার ছেলে যখন এসছে অফিসি করে তো ডাকছে, তা আমি ডাকছি এরকম করে করে, ও মা দেখো তোমার লালটুদা এসেছে, দেখো তোমার ভাইয়ের ছেলে। বলছে লালটু তুই এসেছিস, চোখ বন্ধ করে বলছে হ্যাঁ পিসি। বলছে ও পিসি তোমার কি হচ্ছে? কষ্ট হচ্ছে, কষ্ট। বলছে আমার কোথায় এনেছে? বলছে লালটু দেখ না আমার কষ্ট হচ্ছে। আর তারপরে কোনো কথা বলেনি, ওই চুপচাপ শুয়ে আছে। তারপরে হচ্ছে দেখছি খাওয়াচ্ছি তো বমি করে দিচ্ছে, যা খাওয়াচ্ছি, খাওয়ানো তো কিছু যাবে না, একটু বিস্কুট ভিজিয়ে একদম নরম করে গুলে জল দিয়ে খাওয়াইছি, খেতে পারছে না, যা খাওয়াচ্ছি একটুখানি পরে বমি করে দিচ্ছে। আমি আর সিস্টারদের সাথে বললাম, ডাক্তারবাবু এসে বলছে কি রাইস টিউব করতে হবে, যেহেতু খেতে পাচ্ছে না রাইস টিউব করতে হবে। রাইস টিউব করতে ভীষণ কষ্ট, খুব লাগে, এই নাক দিয়ে নল ঢুকিয়ে ওই রাইস টিউবের পাইপ ঢুকিয়ে শ্বাসনালী বলছে ধর খাদ্যনালীতে যে ওই পাইপটা যাবে, খুব কষ্ট হয়। অনেকে এমনও হয় মারধরও পর্যন্ত করতে দেখছি, সামনে ওইদিকে মারছে রাইস টিউব গিলছে না বলে। আর বলছি জি স্যার। তারপরে ঠিক আছে বলছি, দেখো খাই কিনা। বিস্কুট খাওয়ালাম, দেখলাম আর বমি করেনি। স্যার হচ্ছে তারপরে আবার ডাক্তার যখন রাউন্ড, স্যার হচ্ছে বিস্কুট খাইয়েছে কিন্তু বমি হয়নি,
খেয়েছে, বললো ঠিক আছে তাহলে খাও, ঝ্যাট চলে গেল। তারপরেই দেখি আবার বমি। সিস্টারদের সাথে বললাম, ওরা ডক্টরের অ্যাডভাইস ছাড়া কিচ্ছু করবে না। তারপরে আবার যখন ডাক্তারবাবু এলেন, তা তখন রাইস টিউব, আচ্ছা তখন রাইস টিউব পড়াতে হবে। চারিদিকে দেখছি কাউকে, মানে সেই দেখো এক এক পেশেন্টের কন্ডিশন অনুযায়ী পড়াতেই হবে, আর যতই কষ্ট হোক বাঁচাতে তো হবে মানুষগুলোকে। এদিক ওদিক হাত পা বেঁধে, অন্য পেশেন্টের দেখতে পাচ্ছি হাত পা বাঁধা, তারা শুধু এরকম করছে চালানোর জন্য, ওই রাইস টিউব খোলার জন্য। চারিদিক থেকে সব ঘিরে ধরেছে, এরকম ধরে আছে শক্ত করে যাতে পেশেন্ট না নড়ে। ওই দেখে আমি দিদির কাছে ফোন করেছি, দিদিও কাঁদছে এই থেকে আবারও চোখের জল। দিদি এইবার আছে, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, মা অত কষ্ট সইবে কি করে রে। কিন্তু দিদি বলছে কিছু করার নেই, বিষয় না, বলছে আর সবার তো করছে, ওইভাবেই করবে। এবারে আমি আমার মার কাছে গিয়েছি, ও মা তোমার নাক দিয়ে যে নলটা পড়াবে তুমি যেন কাশবা না, কিংবা যেন আমি টেনে বার করে দেওয়ার চেষ্টা করবে না, তুমি গিলে নেবা, যত ঢোক গিলবা তোমার কিচ্ছু হবে না, কষ্ট হবে না, একদম কষ্ট হবে না। মা বলছে মাথা নাড়াচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে। এবার তারপরে ওই যাচ্ছে, ঠিক আছে ওই পর্যন্ত গেল। মাসিরা ওই সেই রাত্রিবেলা তখন 10টা, তখন বাবা দিদি চলে এসেছিল, নাহলে দিদি আর বাবা ছিল ওই রাত্রিবেলা। ওদের আবার ট্রেন পাবে না, ওদের তো অ্যালাউ নেই যে থাকবে ওরা। এবার আমি একা ছিলাম রাত্রিবেলা। তারপরে সমানে তো ফোন, অন্তত অষ্টক্ষণ ফোন আসছে আমার কাছে। সমানে মেজদি বড়দি, মানে যেখানে যা মেজদি বড়দি জামাই বাবু, আমার দাদা ভাই, মেজদি শ্বশুর বাড়ির লোকের তারা, তারপরে সবাই, আমার মামার বাড়ি দিয়ে মাসি দিয়ে শুরু করে সবাই, যেখানে যা যা ছিল সবাই শুধু ফোন করছে। আরে কি বলা আছে, একই রকমই আছে, সবাই ফোন করছে একটু শোনার জন্য জয়ন্তী ভালো আছে তো, কিন্তু আমি সেটা বলতে পারলাম যে ভালো আছে। এর মাসিরা বলছে তুমি এখান থেকে চলে যাচ্ছি, মাসি একটু আসতে, আমার মার যেন না লাগে, তুই চলে যাওয়া না আছে, আমি যাবো না, আমার মার কাছ থেকে সরে গেলে আমার মা খুব কষ্ট পাবে। মায়ের মাথায় হাত বলেছে, আর ওই দিকে তোরা ধরে আছে। তা মায়ের মাকে সমানে বলেছে, মা তুমি নাক দিয়ে যখন চাচ্ছি তুমি গিলে নাও, ঢোক গেলো কাশবা না। তো ঠাকুর করে মায়ের আর অসুবিধা হয়নি, আস্তে আস্তে মা কথা অনুযায়ী ঢোক গিলে নিল, চলে গেল। তারপরে সে একটা পাউডার নিয়ে এসেছিলাম, ওইটা গুলে খেতে দিল। আচ্ছা, ডাক্তার সকালে এলো। তারপরে অটোমেটিক আমাদের ওই দিনের পরের থেকে নার্সিংহোমে কথা হচ্ছে যে কোথায় নিয়ে যাওয়া যায়, সে ওনারা নার্সিংহোমে শিফট করবো যায়, ওই থেকে যোগাযোগ করছে। মামারা এলো, মামার বাড়ি মাসির বাড়ি থেকে সবাই। তার আগে সকালবেলা 2 দিন 2 রাত আমি পুরো ওখানে কাটিয়েছি, না একটু ঘুম, না সেই অনুযায়ী ঠিকঠাক করে খাওয়া দাওয়া, ভালো লাগছে না, খাবো কি। দিদি খাবার দিয়ে যাচ্ছে, না পেরে দিদি আমার ভাব দেখে আমি শোনে চোখ ছল করছে, গিয়ে দিয়ে যাচ্ছে, আমি চোখের সামনে মাসে কষ্ট দেখতে যাচ্ছি। না পেরে দিদি মা যেদিন রাত্রেবেলা ওইটা হয়, ও তার আগে দুপুরবেলার কথা বলি। দুপুরবেলা এবারে আমি ধরো সমানে থাকছি, আমারও তো শরীর, আমি বারণ করতে চাইছি আমি যাবো না, দিদি বলছে না, বলছে আমি আছি তুমি যাও। 2 মাসি এলো, বাবা ছিল দিনের বেলা, আমি শুধু বাড়িটুকানি, তাও বাড়ি না দিদির বাড়িটুকানি এসেছি। সঙ্গে সঙ্গে ফোন আসছে, বলছে মানে তুই এক্ষুনি চলে আয়। মাসি ফোন করছে, বলছে তুই এক্ষুনি চলে আয়। মায়ের এরকম বাড়াবাড়ি হচ্ছে না, কি বাড়াবাড়ি হচ্ছে, বলছে হাত পা এরকম কিচ হচ্ছে, শুধু শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট।
এবার তারপরে সেই শ্বাসকষ্ট হচ্ছে, তো তা সেই তারপর জামাইবাবুর সূত্রে আর একটা আমাদের যোগাযোগ ছিল ওখানকার স্টাফের সাথে। আর একজন আমার হচ্ছে মানে দিদাকে যখন নিয়ে যায় সেই সূত্রে একজনের সঙ্গে একটা সিস্টারের সঙ্গে খুব ভালো পরিচয় হয় উনি, আর জামাইবাবু আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল উনি, এই দুজন সঙ্গে সঙ্গে আমি জামাইবাবু যার সঙ্গে যোগাযোগ করে দিয়েছিল তার কাছে ফোন করছি, দাদা তুমি শিগগিরই যাও, ওখানে আমার বাবা মাসি টাসি রয়েছে, আমি তো নেই, তুই শিগগিরই যাও। আমার এরকম বাড়াবাড়ি হয়েছে, আমি যাবো গাড়ি পাবো। তারপরে তো আমি শুধু শুনে বেরিয়ে আসছি, আমার জামাইবাবু ধরে রাখতে বাচ্চারা যাই বলছে তুমি দাঁড়া আমি গাড়ি ঠিক করে দিচ্ছি। দিদিরে ফোন করে আমি বলছি দিদি আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমি খাওয়া দাওয়া না, আমি চানটা করেছি। দিদি বলতে ছোট তুই দাঁড়া আমিও যাবো, ছেলের স্কুলে খাওয়াতে গিয়ে ছেলের স্কুটি করে আসলে নিয়ে শিখেছি, তুই একটুখানি দাঁড়া মা, আমার একটুখানি দাঁড়াতে কাঁদিস না। বাপ্পা দাঁড়ে পাঠালাম, পাঠিয়ে তারপরে মানে ওখানকার যে স্টাফ তার নাম বাপ্পা, যার সাথে চেনা পড়েছে, বাপ্পা দাঁড়ে পাঠিয়েছি। দাদা গিয়ে আবার ডাক্তার ডাকলো, সিস্টাররা ইঞ্জেকশন দিলেন, ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী বললো আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, আবার যেমন ছিল সেই তেমন শুয়ে আছে, অক্সিজেন চলছে। বলছে তোমরা আস্তে আস্তে এসো, দিদি বাড়ি এসছে। দিদি বললো কি খবর শুনে, দিদি বলছে মানা তুই আমার সোনা দুটো খেয়ে যা। খাবো না, আমার দিদি সেই জোর করে ভাত টাত দিয়ে খেলাম। দিদি বলছে আধা ঘন্টা পরে যাবে, একটুখানি শো। মা তো এখন ঠিক আছে, আচ্ছা দিদি তো চল না। বলছে আমি কিছু খাইনি সকাল থেকে, কিছু কোনাটি দাঁতে কাটিনি। বাড়ি এসে হসপিটাল থেকে তখন 1টা বাজে, দিদিদের বাড়ি ওখানে পৌঁছে 1টায় 10-15। এবারে দিদি ফোন করছে, আনছি ও বাবা মার কি খবর? বাবা বলছে মা এখন ঠিক আছে। যথারীতি ওই শুনে ঠিক আছে তাহলে তুমি ওই আমার তাহলে আমি একটু খেতেই যাচ্ছি। ঠিক আছে, তারপরে খেয়ে দে আমি আর দিদি আবার গেলাম। যাওয়ার পরে দিদি বাবা সে রাত্রিবেলা ওই তখন 8:30টার পরে বেরিয়েছে, তার দিদি তার আগে অনেক খাইয়ে বেরিয়েছে। গিয়ে দেখি মা কি রকম, এবারে আমার তো ওইসব দিকে খাওয়া দাওয়া তখন আর মাথায় কি খাবো, রাত্রিবেলা আমার খেতে ইচ্ছে করছে না। দিদি খাবার নিয়ে এসেছিলো বাবার জন্য, বাবাও সারাদিন কিছু খায়নি। মাসিরা খেয়ে এসেছিল, তার মাঝে আমি বলেছিলাম মাসি তোমার একটু হোটেলে খেয়ে নিও, কি করেছিল ওরাই জানে। খাবার দাবার নিয়ে গেল রাত্রে আমার জন্য, সেই 8টার সময় আমাকে খাইয়ে তারপরে মা বলছে দিদি আর বাবা বেরায়, আমি আছি। দিদি বলছে কোনো অসুবিধা হলে তুমি ফোন করো, ওখানে তো আর অ্যালাউ নেই, সিকিউরিটি গার্ড অ্যালাউ করছে না, ভিজিটিং আওয়ার্স ছাড়া 2জন করেও অ্যালাউ করছে না। তারপরে রাত্রেবেলা তখন মায়ের বেডের সাইডে শুচ্ছি, তো সে শোয় শুধু সেই শুতে পারছি না, মায়ের এরকম জড়িয়ে ধরে বুকের এখানটা মাথা দিয়েছি, দুক 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 করতে করতে আস্তে আস্তে দেখি জোরে জোরে শ্বাস ফেলছে। যেই একবার জোরে শ্বাস ফেলেছে সিস্টারে ডাকতে গেলাম, আমি সমানে পা এরম করে করে ঘষে যাচ্ছি, পাটা ডলে দিতে ঘষে দিতে, আর সাইডে যে মহিলা ছিলেন উনি হইতে আরেকটা পা ডলছে, আমি এদিকে পা ডলছি। তারপরে কি হয়, পা ডলার পরে আমি দেখি আবার আস্তে আস্তে জিনিসটা কমে যাচ্ছে নর্মাল। তারপরে আবার গেলাম, আছি দিদি এই হয়েছে, তা এসছে সিস্টার দিদি এসে দেখলো স্যাচুরেশন মানে শ্বাসকষ্ট মানে শ্বাস, আমাদের যে একটা হচ্ছে পালস রেট থাকে, একটা স্যাচুরেশন মানে আমাদের কতটা শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আমাদের অক্সিজেন মাত্রা কত আছে সেইটা দেখে, আর পালস তো বোঝোই। স্যাচুরেশনটা দেখলো আর পালস দেখলো, সব ঠিক। পালস রেটটা প্রথম তো একটু বেশি ছিল বলে ওটা বেশি আছে, স্যাচুরেশন পুরো 100 না 99 মানে ওটা ঠিক চলে গেল। তারপর দিকে আস্তে আস্তে জোরে হচ্ছে, কি হলো আবার ডলে দিই একটুখানি কমে, তারপরে দেখি অনবরত আমার 2বার
মায়ের শেষ মুহূর্তটা এই জায়গাটায় মাথা দিয়েছিলাম। মা হাত বুলোচ্ছি, হাতে করছি, বুক টুক এরম করে সব ডলে দিচ্ছি মায়ের। এই জায়গাটা মাথা কান দিচ্ছি, জোরে জোরে টুকটু করছি। দিদিকে ডাকতে গেলাম, এলো। ও তার আগে হঠাৎ দেখি 3 বার ওরম হলো। এরপরে 3 বার হতে হতে চোখ দেখলাম পুরো দাঁড়িয়ে গেল। আমি হঠাৎ কি হলো বলে ছুটেছি, আছে দিদি শিগগিরি এসো, বাইরে হয়েছে। দিদির সঙ্গে সঙ্গে আস, এই জায়গাটা হাত দিল। কোনো নারীর গতি আর কিছু নেই। মা ওখানে ছেড়ে চলে গেল। তারপরে আমি তো বলছি না না, এ হতে পারে না। আমি দেখছি, আমি নিজে ইয়ে করছি, পালস রেট দেখছি, কোথায় পালস পাই, পায়ের এই জায়গায় দেখছি, হাতে দেখছি, কোথাও পাইনি, কোথাও না। ডাক্তার এলো, এসে উনি শিওর করলেন মা নেই। বলছে তুমি কে হও? আচ্ছা মেয়ে। বলছে এটা লিখে দাও যে জানতে পারলে তো মা নেই। ওই শুনে আমি আর লেখার পরিস্থিতিতে নেই। লিখ